আমরা আমরা এর আগে চতুর্থ পর্ব পড়লাম সমরেশ বসু অন্ধকারের প্রহারে অনির্বচনীয়। ফিরে এলাম সংবাদ বিরতির পর। এখন চলে যাচ্ছি সমরেশ যাত্রা। আজকের কৃত্তিবাস মেগা বিষয় অমৃত কুম্ভের সন্ধানে সমরেশ। লিখেছেন আনন্দবাজার পত্রিকা অনলাইন এডিটর সুমন চট্টোপাধ্যায়। উনিশশো 26 চৈত্র, খ্রিস্টাব্দের হিসেবে 1986 1392 26 চৈত্র, খ্রিস্টাব্দের হিসেবে 1986 9 এপ্রিল। চৈত্র অমাবস্যার সন্ধে নেমেছে হরকি পৌরীর ঘাটে। চলছে গঙ্গা আরতির প্রস্তুতি। গঙ্গার দুপারে বাঁধানো নদী তটে থই থই পুণ্যার্থীর ভিড় কমতে একটা পাকাপোক্ত প্যাকিং বাক্সের উপরে 10 টাকা দক্ষিণা দিয়ে ঘেঁষাঘেঁষি করে বসে আছি আমরা 4 জন। কালকুট সমরেশ বসু, তার স্ত্রী ধরিত্রী বসু, শীর্ষেন্দু মুখোপাধ্যায় আর আমি। পাতার ভেলায় ভাসানো জ্বলন্ত মাটির প্রদীপের আলোয় চিকচিক করছে কালো গঙ্গার কুলু কুলু ঘৃত দ্বীপ। জলের বুকে প্রতিবিম্ব পড়ে দ্বিগুণ হয়ে উঠেছে প্রদীপের সংখ্যা। ঘাটের গুঞ্জনের মধ্যে হট হট চিৎকার, গেল গেল ভেসে গেল। হাতের চেন ফসকে ভেসে গেছে সাঁতার না জানা অজানা অনামী এক কিশোর। তাকে বাঁচাতে জলে ঝাঁপ দিল ভারত সেবাশ্রম সংঘের হলদে পোশাক পরা সাঁতারুরা। আর্তরব শুনে পাশে বসা সমরেশ দা আমাকে বললেন, আমি যদি এখানে মরে যাই, এই গঙ্গার স্রোতে ভাসিয়ে দিও। জীবন মৃত্যুর নিরন্তরতা এই নিরন্তর স্রোতে বয়ে চলেছে, আমিও চলে যাব। যে কোনো দিন চলে যেতে হবে। কালকুট সমরেশ দা তা বিলক্ষণ বুঝতে পেরেছিলেন। বুকে তার ছোবলের ঘা লেগেছিল যে, তবু নিজেই কালকুট যিনি বিষ, তাকে কাবু করবে কি করে? ডাক্তার, বদ্যি, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সকলের সাবধান বাণীকে থোড়াই কেয়ার করে তিনি আবার অমৃত কুম্ভের সন্ধানে হরিদ্বারের গঙ্গার দ্বারে আশ্রয় নিয়েছিলেন। গ্রহণ করেছিলেন আনন্দবাজার পত্রিকার হয়ে পূর্ণ কুম্ভে তার অভিযাত্রার রোজনামচা লেখার অনুরোধ। আমার কাজ ছিল নিজের প্রতিবেদন লেখার পাশাপাশি সমরেশ দাকে সঙ্গ দেওয়া আর তার লেখাগুলোকে রোমান হরফে রূপান্তরিত করে টেলেক্সের মাধ্যমে যথাসময় কলকাতার অফিসে পাঠানো। প্রয়াগ থেকে হরিদ্বারের মাঝখানে শরীর ভেঙে গিয়েছিল কালকুটের, কিন্তু মন ভাঙেনি। তার 32 বছর আগে প্রয়াগের সঙ্গমে কালকুট যখন প্রথম অমৃত কুম্ভের সন্ধানে গিয়েছিলেন, তখন আমার জন্ম হয়নি। তবে তার নাম জানতাম সেই শৈশবকাল থেকেই। বিটি রোডের ধারে দিয়ে ওর সঙ্গে আমার প্রথম সাহিত্যিক পরিচয়। ওই সারা জাগানো উপন্যাসের একটা কপি সমরেশ বসু নিজে স্বাক্ষর করে উপহার দিয়েছিলেন আমার বাবাকে। জগদ্দল মিল মজুরদের কলোনিতে হোগলার ছাউনি দেওয়া ঘরে বন্ধু সন্তোষ কুমার ঘোষের সঙ্গে আমার বাবারও আনাগোনা ছিল। তার কাছ থেকেই শুনেছিলাম সমরেশ বসুর যৌবনের সেই সংগ্রামী দিনগুলির কথা। যখন তিনি নৈহাটি লোকালে চেপে গল্প ফিরি করতে আসতেন কলকাতায়, গল্প বিক্রি হলে দুমুঠো খাওয়া না হলেও কুছ পরোয়া নেই। হাসতে হাসতে বাড়ি ফিরে বাঁশিতে ফুঁ দিতেন তিনি। কানের পর্দা ফাটানো সাইরেন ছাপিয়ে উঠত
সেই বাঁশির সুর। আর সমরেশ বসুকে প্রথম চাক্ষুষ দেখি হোগলার ছাউনি ছেড়ে তখন তিনি উঠে এসেছেন দক্ষিণ কলকাতার সার্কাস রেঞ্জের দুঘরের চিমচাম ফ্ল্যাটে। কাক ভোরে তখন আমার সহকর্মী সমরেশ বাবুর অসুস্থ জামাতাকে নিয়ে গিয়েছিলাম সেখানে। বাইরের ঘরে বসে লিখছিলেন সমরেশ। বহিরাগতের আবির্ভাবে সাত সকালে তার ফ্ল্যাট কেন কলবর মুখর হয়ে উঠল, তার খোঁজ নিতে অল্পক্ষণের জন্য বেরিয়েছিলেন মাত্র একবার। জামাইয়ের জন্য ডাক্তার ডাকার পরামর্শ দিয়ে আবার মগ্ন হয়েছিলেন লেখায়। পরে সমরেশদার মুখেই শুনেছিলাম সূর্যোদয় থেকে সূর্যাস্ত তিনি লেখেন, আর লেখেন যখন থাকেন কল্পনার জগতে। তখন চারদিকে কি হচ্ছে, কে কি বলছে, কে কি করছে তা তার খেয়াল থাকে না। গোলামি না করলেও লেখাকেই তার জীবিকা করেছিলেন কালকুট, এবং সেজন্য মনে মনে তার গর্বও ছিল দারুণ। বারবার বারবার বলতেন, চাকরি না করেই তো দিব্যি জীবনটা কাটিয়ে দিলাম, কি বলো? বটেই তো, সুনীল গঙ্গোপাধ্যায় ঠিকই লিখেছেন, মাস মাইনের ধরা বাঁধা জীবনকে অবলীলায় এড়িয়ে গিয়ে শুধু বাংলা ভাষায় লিখে সংসার চালানোর চেষ্টা যে দুঃসাধ্য হলেও অসাধ্য নয়। সমরেশ বসু তা প্রমাণ করে দিয়েছিলেন। তাই বলে মাঝে সাঝে তিনি যে কোনো সংবাদপত্রের বিশেষ অ্যাসাইনমেন্টে গ্রহণ করেননি তা নয়। 1954 সালে প্রয়াগের সঙ্গমে পূর্ণকুম্ভে তাকে পাঠিয়েছিলেন আনন্দবাজারের প্রয়াত কানাইলাল সরকার। 32 বছর পরে অভিক সরকার যখন তাকে একই প্রস্তাব দিলেন, শরীর টরীরের কথা সব ভুলে গিয়ে কালকুট তা লুফে নিয়েছিলেন। আবার পরক্ষণেই তার মনে হয়েছিল সাগরময় ঘোষ ক্ষুণ্ণ হবেন না তো। জানো তো, অভিকটা ভীষণ চালাক। দেশ বলার আগেই আমাকে বলে দিল আপনি যাবেন এবং শুধু আনন্দবাজারের জন্যই লিখবেন। সাগরদা কি মনে করলেন কে জানে। নাস্তিক অধার্মিক কালকুট সাগরদাকে ভক্তি করতেন ভক্তের মতোই। সাগরদা মোটেই ক্ষুণ্ণ হননি। দেশ পত্রিকার হয়ে তিনি কুম্ভে পাঠিয়েছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে, আর আমাদের দুজনকেই বারবার বলে দিয়েছিলেন, সমরেশ কিন্তু বড্ড বেপরোয়া, ওকে চোখে চোখে রেখো। সস্ত্রীক কলকাতা থেকে কালকুট দিল্লিতে এসেছিলেন হরিদ্বার যাত্রার দুদিন আগেই। হয় তিনি বুঝতে ভুল করেছিলেন, নয় আমাদের বুঝতে ভুল হয়েছিল। কুম্ভে যাব বলে ঘর ছেড়ে বেরিয়ে এসে এভাবে দিল্লিতে বসে থাকাটা যে তার আদৌ পছন্দ হয়নি। হরিদ্বারে গিয়েই দ্বিতীয় কিস্তিতে সে কথা লিখেছিলেন কালকুট। মন খারাপ হয়ে যাচ্ছে একটা কথা ভেবে। দিল্লিতে 2 দিন কেবল শুয়ে বসে হাই তুলে কাটিয়েছি, অথচ তা কাটাবার কথা ছিল না। অন্তত আমার তো জানা ছিল সেই 2 দিন যদি এখানে এসে কাটাতে পারতাম তাহলে। 2 দিন আগে গেলেও যে ইতর বিশেষ কিছু হতো না সে কথাও তিনি পরের পংক্তিতেই স্বীকার করেছিলেন। আসলে চলার নামের মদ খেয়ে কালকুট তখন মাতাল। বেরোবার জন্য মন অস্থির। নিজের পাগল রূপটি দেখে হৃদয় প্রায় শিশুর মতো ব্যাকুল। মনের বুকে কান পেতে তখন তিনি শুধুই শুনছেন, চলো চলো। যাত্রার দিন অর্থাৎ 7ই এপ্রিল অনিচ্ছা সত্ত্বেও গাড়ি নিয়ে রাজধানীর পূর্বী মার্গের অতিথিশালায় পৌঁছতে সামান্য দেরি হয়ে গিয়েছিল। একেই 2 দিন কেটেছেন অলস্য বিশ্রামে, তারপরে আবার গাড়ি আসতে দেরি। ভেবেছিলাম বলবেন গুড মর্নিং, উল্টে মুখ জামটা দিয়ে শুনিয়ে দিলেন 2টো গালমন্দ। সময় দিয়ে সময় না রাখাটা আমার ঘোরতর অপছন্দ। যাত্রার মুখে কালকুটের সঙ্গে যুক্তি তর্কে গিয়ে লাভ নেই, বিশেষ করে সেই যাত্রা যদি অমৃত কুম্ভের সন্ধানে হয়। উপলক্ষ একই, কিন্তু 32 বছরের ব্যবধানে 2 যাত্রায় আসমান জমিন তফাৎ। অতএব ভিতরের সঙ্গে বাইরের একটা ঘোরতর টানাটানি চলছিল যেন প্রথম থেকেই। বুঝতে বিন্দুমাত্র অসুবিধে হলো না সমরেশদার অস্থিরতা কেন এবং কোথায়। মাত্র 300 টাকা পকেটে
নিয়ে কুম্ভে যাবেন বলে পিঠে ঝোলা আর হাতে ঝুলি নিয়ে একটা থার্ড ক্লাসের টিকিট কেটে গাদাগাদি ভিড় ট্রেনের কামরায় উঠে পড়েছিলেন কালকুট ৩২ বছর আগে। কেমন ছিল সেই কামরার চেহারা? এক ফালি ছোট কামরায় জনা আটিকের বসার জায়গা। কলকাতাবাসী এক উত্তরপ্রদেশের ৬ জনের পরিবার বসেছেন প্রায় ২টো সিট দখল করে। আমিও পেয়েছি খানিকটা, আরো জনাচারেক উপরে নিচে। এর চেয়ে ভালো আর কি হতে পারে? লক্ষ্য হৃদি কুম্ভ সাগরে ডুব দেবেন বলে সেদিন কালকুট বেরিয়েছিলেন একা, নির্ভয় শক্তির পথে নির্ভয়। আর ৩২ বছর পরে সেদিন ঝকঝকে মার্ক 4 অ্যাম্বাসেডর গাড়ি, কারণ কালকুটের মন চললেও পা চলে না আর। সঙ্গী সহধর্মিনী সহ আমরা ৩ জন। হাতে পিঠে কালকুটের ঝোলা নেই, ভিআইপি আগমার্কা বাক্স গাড়ির ডিকিতে। পকেটে সিগারেটের বদলে হৃদয় ছবল সামলানোর ওষুধ সরবিট্রেট। কি করব বলো? ৩২ বছর পরে আজ আমি তোমাদের হাতের অসহায় শিকার। প্রথম যাত্রায় ভিড়ে ঠাসাঠাসি। ওই ৩য় শ্রেণীর কামরায় সহযাত্রীর অনুরোধে দরজা পাহারা দেওয়ার কাজ নিয়েছিলেন কালকুট। সকলে নিদ্রামগ্ন, আমি প্রহরী। প্রয়াগ সঙ্গমে লক্ষ জনের বিচিত্র রূপ নিয়ে বিচিত্র নদে ওই ট্রেনে বসেই যখন তার ধমনীকে ডাক দিয়ে চলেছে, সামনে তাকিয়ে তিনি দেখতে পেলেন একটা কম্বলের পুটলি থেকে শীর্ণ কঙ্কালসার কম্পিত 2টি হাত একটা কমলা লেবু ছাড়ানোর চেষ্টা করছে। কুম্ভযোগে সঙ্গমে স্নান করলে তার ওই মারাত্মক রোগও সেরে যাবে, এই আশায় রক্ত বমি করতে করতেও ট্রেনে উঠে পড়েছিল কলকাতার কারখানার এই অসুস্থ দেহাতি জনমজুর। ট্রেন যথাসময় এলাহাবাদে পৌঁছেছিল ঠিকই, কিন্তু শেষ নিঃশ্বাস বের হয়ে যাওয়া ওই কঙ্কালের শরীর নামিয়ে দেওয়া হয়েছিল মাঝপথে মোকামাঘাট স্টেশনে। ১০০ বছর পরমায়ু সন্ধানী সেই অমৃত কুম্ভের যাত্রীকে দেখে কালকুটের মনে হয়েছিল গাড়ি কি তবে পথ ভুল করেছে? ওই মুমূর্ষু সহযাত্রীর জন্য মাঝরাতে গাড়ির গার্ডকে বলে ডাক্তারের খোঁজাখুঁজি করতে গিয়ে নিজের কামরায় তার আসনটি খুইয়েছিলেন কালকুট। মাঝরাতের ট্রেনের দরজায় ধাক্কা দিতে দিতে শেষ পর্যন্ত ঢুকে পড়েছিলেন একটি প্রথম শ্রেণীর কামরায়, যেখানে তার সঙ্গে আলাপ জমে গিয়েছিল অন্ধ্রপ্রদেশের একটি অভিশপ্ত পরিবারের। এই পরিবারের ৩ ভাই ছিলেন নিঃসন্তান। তাদের অর্থের অভাব ছিল না, কিন্তু সন্তানের অভাবে তারা সর্বহারা হয়েছিলেন। কালকুটের সঙ্গে আড্ডা জমে যাওয়ার পরে পরিবারের বড় ভাই নিচু গলায় বলেছিলেন, জানেন, প্রয়াগের আর এক নাম তীর্থরাজ। এই বাড়ি আমাদের শেষ। আশা নিরাশার পরীক্ষার দিন শেষ হয়ে আসছে। এই বাড়ি আমাদের সব সঞ্চিত পাপ নষ্ট হয়ে যাবে। সংসার বাঁধবে আমার ভাইয়েরা আর আমার। পায়ের তলাতেই কামরার মেঝের ওপর বুকে ভর দিয়ে শুয়েছিল লুলা বলরাম। নদে জেলার আমঘাটায় নক্ষীদাসীর আখড়ার মূল গাইন। কথায় কথায় গলা ছেড়ে গান ধরেছিল সে। ওগো আইসবে বলে পথের মাঝে জীবন কেটে গেল। তুমি এমনই খেলা খেল, সবুর মেওয়া রইল মাথায়। সইলব এবার যথায় তথায় রোদ বৃষ্টি আশীর্বাদী আমার মাথায় ঢেলো। মা খেকো বলার মিষ্টি গলায় এই গান শুনে কালকুটের মনে পড়ে গিয়েছিল রবীন্দ্রনাথের সেই গান, কবে তুমি আসবে বলে রইব না বসে, আমি চলবো বাহিরে, শুকনো ফুলের পাতাগুলি পড়তেছে খসে, আর সময় না হিরে। পদকর্তার নাম শুনে আলোয় আলো হয়ে উঠল বলরামের চোখ। রবি ঠাকুর। ঠাকুর তো বটেই, রবিও বটে। তা উনি কোথাকার বাউল বাবু? প্রয়াগ কুম্ভে ফিরে ফিরে বারে বারে ওই লুলা বলরামের সঙ্গে দেখা হয়েছিল কালকুটের, আর দেখা হয়েছিল শ্যামার সঙ্গে, অশীতিপর বৃদ্ধ স্বামী। আর সতীনকে সঙ্গে নিয়ে শ্যামা উঠেছিল ওই ট্রেনের কামরাতেই। সঙ্গম থেকে ফেরেনি বলরাম, আর শ্যামা ফিরেছিল
সিঁথির সিঁদুর খুইয়ে ফেরার পথেও একই কামরায় আবার কালকুটের কাঁধে হাত রেখে শ্যামা বলেছিল, এই নতুন বিধবাকে তোমার মনে থাকবে? এই নতুন বিধবাকে তোমার মনে থাকবে? কালকুট, থাকবে। শ্যামা, মিথ্যুক, তুমি বড় মিথ্যুক। তবে এবার কোথায় সেই মুমূর্ষ যক্ষা রোগী অন্ধ্রপ্রদেশের অভিশপ্ত পরিবার লুলা, বলরাম কিংবা শ্যামা? কোথায় সেই পদে পদে নতুন মানুষের সঙ্গে পরিচয়, পায়ে পায়ে অভিজ্ঞতা? কেউ বাঁচতে চায়, কেউ সন্তান পেতে চায়, আবার কেউ বা শুধুই গান গেয়ে যেতে। কুম্ভ উপলক্ষে নতুন পিচের মোরাম ঢালা মখমলের মতো রাস্তায় আমাদের দুধ সাদা অ্যাম্বাসেডর চলেছে সনসনিয়ে। ওঠানামা নেই, ভিড়, ধস্তাধস্তি, পলে পলে জীবনের সঙ্গে ঘর্ষণ নেই। মদিনগর পেরোতেই চোখে পড়ল বাস আর ট্র্যাক্টর বোঝাই হয়ে হাজারে হাজারে পুণ্যার্থী চলেছেন হরিদ্বারের গঙ্গার ধারে। তাদের মধ্যে একজনও লুলা, বলরাম কিংবা শ্যামা ছিল না, হয়তো ছিল, কিন্তু কালকুটের সঙ্গে তাদের পরিচয় হলো কই? এবারের যাত্রায় রোগী স্বয়ং কালকুট, আমরা প্রহরী। আমাদের তিনজনকে বাদ দিয়ে কালকুটের সঙ্গী 32 বছর আগের সেই অভিজ্ঞতা। কাঁধের শৌখিন শান্তিনিকেতনী ঝোলায় গুপ্ত প্রেস পঞ্জিকা আর অমৃত কুম্ভের সন্ধানের অষ্টাদশ সংস্করণ। 32 বছর আগে প্রয়াগের মেলায় প্রথম রাত্রিরে এক চিলতে মাথা গোঁজার জায়গা পেতে অপরিচিতের অপমান হজম করে কতখানি কৃচ্ছ সাধন কালকুটকে করতে হয়েছিল, সেই অভিজ্ঞতার বিস্তারিত বর্ণনা আছে ওই গ্রন্থের পাতায় পাতায়। রাত কাবার করে খুব সকালে ট্রেন পৌঁছয় এলাহাবাদ স্টেশনে। স্টেশন থেকে বেরোবার মুখে নিতে হলো মহামারীর ইঞ্জেকশন নেওয়াকে কেন্দ্র করে নিরক্ষর তীর্থযাত্রীদের সে কি বচসা নিজেদের মধ্যে। তারপর 3 গুণ ভাড়া দিয়ে রিকশায় করে আপাদমস্তক ধুলোয় ডুবিয়ে গঙ্গার বাঁধ পর্যন্ত, তারপর গরু খোঁজার মতো মাথা গোঁজার আশ্রয়ের সন্ধান। এনকোয়ারি অফিসে গিয়ে কোনো ফল হলো না। সেখান থেকে বেরিয়ে কালকুট দেখলেন। স্টেশনে ইঞ্জেকশন নিয়ে বচসা করতে দেখা এক দিদিমা তার 2 ভাইপোকে নিয়ে এগিয়ে চলেছেন পায়ে পায়ে। উপায়ান্তর না থাকায় অতএব লজ্জার মাথা খেয়ে তাদের পিছু নেওয়া। কিছু দূর সঙ্গে যাওয়ার পরেই বড় ভাইপো টের পেয়ে গেলেন কালকুটের মতলব। যাকো, সব চালাকি ঢের দেখেছি, এখন কেটে পড়ো। কিন্তু ওই রাতে কালকুট যাবেন কোথায়? তীর্থস্থানে কুকুর বেড়াল কেউ তাড়াতে নেই। অতএব ভাইপো পাঁচু গোপালের ক্রুদ্ধ মন্তব্য ভেটো করে দিলেন দিদিমা। শেষ পর্যন্ত ওই দিদিমারই দাক্ষিণ্যে মাথা গোজার জায়গা হয়েছিল বাঙালি বৈষ্ণবদের আখড়ায়। তাঁবুর মাঝখান দিয়ে ভাগাভাগি করে এক একটি পরিবারের আস্তানা করা হয়েছে। মাটির ওপর বিছিয়ে দিয়েছে বিচুলি, ব্যবস্থা আছে ইলেকট্রিক আলোর। সত্যি বাড়ির মতোই ব্যবস্থা বটে। অসুবিধে ছিল একটাই, তীর্থস্থানের ধুলো ধুয়ে ফেলতে গায়ে সাবান মাখতে দেননি দিদিমা। সাবান হাতে স্নান করতে কালকুট কলতলায় যাচ্ছেন দেখে তাঁবু কাঁপিয়ে খড়খড় করে দিদিমা বলে উঠেছিলেন, এ কি ম্লেচ্ছ কাণ্ড গো বাবা! প্যান্ট পরে ইঞ্জেকশন না হয়ে নিয়ে এলে, নইলে সারবে না। কিন্তু দেবতার থানে সাবাং মাখতে যাচ্ছ, কি বলে তীর্থক্ষেত্রে তেল সাবাঙে অপবিত্র হয়, তাও জানো না বাছা? 32 বছর পরে দিদিমার সঙ্গে দেখা হওয়ার কোনো কথা ছিল না কালকুটের। হলেও এবারও নির্ঘাত তিনি আঁতকে উঠতেন। কালকুটের ভিআইপিতে এবার সুগন্ধি সাবান তো ছিলই, ছিল গোটা 3 স্কচ হুইস্কির বোতলও। হরিদ্বারে মদ্যপান নিষিদ্ধ এমনকি হোটেলের ঘরেও। কিন্তু ডাক্তারের বারংবার নিষেধের তোয়াক্কা করেন না যে কালকুট তাকে নিরস্ত করবে বীর বাহাদুর সরকারের বোকা বোকা নিষেধাজ্ঞা। রোজ রাতে নৈশাহারের আগে হোটেলের ঘরের জানালার পাশে বসে পুণ্যলোক
পুণ্য লোভাতুর জনতার অবিরাম মিছিল দেখতে 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 পানীয় বিষের পাত্রে চুমুক দিতেন কালকুট। আমি তো পুণ্য সঞ্চয়ের কথা ভেবে আসিনি, মত্তে আসিনি তীর্থ নিয়ে, আমি চলবো আমার নিয়মে। সত্যিই কি তাই? থাকছি কথা এখন। কোথায় সেই প্রয়াগের প্রান্তরে তাঁবুর ভিতর বিচুলির বিছানা, আর কোথায় হরিদ্বারের এই হোটেল? 3 মাস আগে 4 গুণ ভাড়ার পুরোটা অগ্রিম দিয়ে এই হোটেলের ঘর সংরক্ষণ করতে হয়েছিল আমাদের। কুম্ভ মেলায় এই হোটেল বাস ক্ষুব্ধ আর বিচলিত করেছিল কালকুটের মনকে। সেই অসহায় ক্ষোভ ব্যক্ত করেই তো অনুকরণীয় স্টাইলে কালকুট আনন্দবাজারে লিখেছিলেন, এ পান্থশালাকে আমি রাজসিক আখ্যা দিয়েছি। দেবার আগে ভারতের প্রধান আর প্রথম শ্রেণীর নগরবাসীদের কাছে জোর হাতে ক্ষমা চাই এ পান্থশালার রাজসিকতার সঙ্গে। হে মহাশয়গণ, ওই নগর নন্দিনী মহাশয়গণ, কদাপি আপনাদিগের পঞ্চতারকা বা সপ্ততারকার কল্পনাও করিবেন না। হায় কক্ষ প্রশস্ত, শয্যা অসুখকর বলা যায়। কক্ষ সংলগ্ন স্নান ও প্রাতঃকৃত্যাদির মোটামুটিও ব্যবস্থা সম্পন্ন একটি প্রকোষ্ঠ রহিয়াছে। অতঃপর আমার এই নম্র সাধু ভাষার কারণটি নিবেদন করি। পূর্ণ কুম্ভের প্রায় কোটি মনুষ্য সমাগমের সুযোগে পান্থশালার মালিক এখন প্রতি কক্ষের নিমিত্ত পঞ্চ আর সপ্ততারকা পান্থশালার মূল্য শুষিয়া লইতেছেন। ক্ষেত্র বিশেষে কারো বেশি বই কম না। এ সংবাদের মধ্যে বৃত্তের অহংকার নেই, আছে বিলম্বিতের হতাশা। দেহ মনের যে অনিবার্য পরিবর্তন আমাকে দিয়েছে সহজগ্রাহ্য শক্তি, হরিদ্বারের পান্থশালায় বসে সেই অনিবার্য পরিবর্তনই আজ বড় পীড়া দিচ্ছে। টাইপরাইটারে বসে তোমার ওই খুদে খুদে বাংলা অক্ষরগুলি আবার রোমান হরফে রূপান্তরিত করতে আজ সেদিনের সেই অবিশ্বাসী যুবা সঙ্গীর মনও কতটা পীড়িত আর বিচলিত হচ্ছে তা যদি তুমি জানতে হে কালকুট। আমার টেবিলের ওপর চতুর্দিকে ছড়িয়ে আছে তোমারই সহস্তে লেখা পাণ্ডুলিপির সেই পাতাগুলো, যাত্রা শেষে যা তুমি আমাকে উপহার দিয়েছিলে, কালো কালিতে লেখা খুদে খুদে হরফে। তোমার চেহারার মতোই সুন্দর তোমার হস্তাক্ষর, তোমার চুলের মতোই ঘন কোঁকড়ানো, আর কলম চুইয়ে পড়া প্রতিটি শব্দের ভেদ শক্তি তোমার আয়ত 2 চোখের দৃষ্টির চেয়েও তীব্র। কিন্তু আজই এত তাড়াতাড়ি এইসব কথা লিখতে হবে কে জানতো? মাঝখানে কেটে গিয়েছে পাক্কা 2টি বছর, কিন্তু চোখ বুঝলে মনে হয় এই তো সেদিন। অফিসের অতিথিশালা ছাড়িয়ে গাড়ির চাকা রাস্তায় নামতেই কালকুটের মেজাজ ঠান্ডা হয়ে গিয়েছিল। বাসন্তী সকালে ফিকে রৌদ্রের কিরণে জলজল করছিল 2টি চোখ, কালকুটের ফনার মণির মতনই। স্ফূর্তিতে গুনগুন করে গানও ধরেছিলেন, যাত্রী আমি, ওরে যাত্রী আমি, পারবে না কেউ আমায় রাখতে ধরে রাখার কথা তো ছিলই, আরো কথা ছিল প্রতিদিনের রোজনামচা কালকুটের কাছ থেকে আদায় করা। পারবো না হে বাপু রোজ রোজ লিখতে, আমি তো আর তোমাদের মতো দৈনিক কাগজের রিপোর্টার নই। আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গিয়েছিল কালকুটের কথা শুনে। অন্তত আমার চাকরিটা বাঁচানোর জন্য আপনাকে রোজ লিখতেই হবে। কাগজে বারবার করে বিজ্ঞাপন ছাপা হয়ে গিয়েছে কালকুট লিখছেন আনন্দবাজারের জন্য। আমার কণ্ঠে অসহায় মিনতির সুর শুনে ওষ্ঠে সেই পরিচিত রহস্যময় হাসি এনে কালকুট ততোধিক রহস্যজনক জবাব দিয়েছিলেন, আগে চলো তো, পরে দেখা যাবে। পরে হরিদ্বার পৌঁছে বুঝেছিলাম সেটা ছিল নিহাতি কথার কথা। গড়িয়ার আমার উৎপীড়নের সঙ্গে পাল্লা দিয়ে ফিরোজ তিনি যেভাবে লেখা শেষ করতেন গণমাধ্যমের বহু টাইপরাইটার গেরিলাকে, তা লজ্জা দেওয়ার পক্ষে যথেষ্ট। 1 কোটি মানুষের কুম্ভে ছিল
বিভীষিকাজনক অব্যবস্থা। কুম্ভ স্নানের দিন সেতু ভেঙে যার মূল্য দিতে হয়েছিল 50 জন পুণ্যার্থীকে। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দুদের ওই বিশ্ব সম্মেলন কভার করতে হরিদ্বার এসেছিলেন কয়েকশো সাংবাদিক। তাদের থাকার জন্য কোনো মতে একটা ক্যাম্প করা হলেও প্রতিবেদন পাঠানোর সুব্যবস্থা ছিল না। অস্থায়ী পোস্ট অফিসের সবেদন নীলমণি টেলিফোনটিও বিকল হয়ে থাকতো অর্ধেক সময়। অতএব বাধ্য হয়েই আমরা চড়া দাম দিয়ে যুবক এক বার্তাবাহককে জোগাড় করেছিলাম। সে রোজ বিকেল 3টের বাসে কালকুট আর আমার প্রতিবেদন নিয়ে হরিদ্বার থেকে দিল্লি আসতো। আমাদের অফিসে সেগুলি পৌঁছে দিতে দিল্লি থেকে টেলিপ্রিন্টারে সে লেখাগুলি পৌঁছাতো কলকাতা অফিসে। রাতের বাসেই ফিরতো হরিদ্বারের দিকে। পরের দিন আবার। এভাবেই 9টা দিন হরিদ্বার আর দিল্লির মধ্যে ডেলি প্যাসেঞ্জারি করত মৃদুবাসী সেই ক্ষীণ চেহারার যুবকটি। অতএব আমার হাতে কালকুটকে লেখা তুলে দিতে হতো সকাল 11টার মধ্যে। কাক ভোরে ঘুম থেকে উঠে প্রাতকৃত্যাদি আর স্নান শেষ করেই লিখতে বসতেন। ড্রেসিং টেবিলের টুলের ওপর সেন্টার টেবিলে কাগজ পেতে কালকুট যতক্ষণ লিখতেন টুনি বৌদি এসে বসে থাকতেন হয় আমার নয় শীর্ষেন্দুদার ঘরে, ভয় গুটিসুটি মেরে। বুঝলি, লেখার সময় বাঘের মুখে থাকতে নেই বলেই তোদের ঘরে চলে আসি, তোরাও যাস না, বৌদি বলতেন। তবু আমায় যেতে হতো কাজ তাড়াতাড়ি সারার তাগিদে। একদিন লিখতে বসতে দেরি হয়ে গিয়েছিল বলে অর্ধেক পৃষ্ঠা ছিঁড়ে এনেছিলাম পাল্লা দিয়ে রোমান হরফে রূপান্তরিত করব বলে। তা দেখে বৌদি আবার বলেছিলেন, ছোকরার বলি হারিয়ে সাহস, জানিস তুই যে কাজ করেছিস তার জন্য তোর পরমবীর চক্র পাওয়া উচিত। লেখার সময় ফনা উঁচিয়ে থাকবেন কালকুট, তখন সেখানে মানুষের প্রবেশ নিষিদ্ধ। কিন্তু একটা লাল মুখো ল্যাজওয়ালা হনুমান হোটেলের বারান্দার রেলিং টপকে অসময়ের কথা না ভেবেই সকালের দিকে আসতো ওর ঘরে নিয়মিত। প্রথম দিন এসে কয়েকটা সন্দেশ পেয়েছিল, তাই দুবেলা আহারের পর মিষ্টিমুখ করা ছিল কালকুটের অনেক আসক্তির মধ্যে একটি। হোটেলের মিষ্টি পছন্দ হতো না বলে বৌদি বাইরের দোকান থেকে রোজ সকালে তা কিনে রাখতেন, আর হনুমানটা আসতো তারই সন্ধানে। রোজ তাকে নিজের বরাদ্দের একটা সন্দেশ দিতেন কালকুট, আর রসিকতা করে বলতেন, কি করব, পূর্বপুরুষ যে, কিন্তু কি লিখবে? মনির ইচ্ছে তো রেলিং টপকে রাস্তায় লাফ দিয়ে রূপসাগরের কোটালের বাণী নিজেকে ভাসিয়ে দেওয়া, সেই যেভাবে 32 বছর আগে প্রয়াগ সঙ্গমে দিয়েছিলেন। কিন্তু আজ তো হারিয়ে যাওয়ায় মানা আছে, ঘরণীর মানা, ডাক্তারের মানা, বেহায়া সঙ্গীর মানা। ঠিক যেন সেই পাখির অবস্থা, খাঁচায় থাকতে থাকতে যার ডানা দুটো অবশ হয়ে গিয়েছে, উড়তে চায়, পারে না। ওষুধের সচল হৃৎপিণ্ডের সেই যন্ত্রণাদায়ক ছটফটানি ছিল বলেই তো প্রথম রাতে হোটেলের সুখসজ্জায় পাখি ঘুমোতে পারেনি। সকালের চটকা ভেঙে উঠেই রাত জেগে দেখা সেই কোটালের বানকে উদ্দেশ্য করে কালকুটকে তাই লিখতে হয়েছিল। জানি, ভালো করেই জানি, আমি সেই লক্ষ মানুষের সঙ্গে নেই। রূপসাগরের কোটালের বাণী কেবল আমার চোখে। ঘোলে মেটে না দুধের স্বাদ। তবু রেল স্টেশনের উল্টো দিকে আমাদের হোটেলের দোতলার বারান্দায় বসে থেকেও মনটাকে ডুবিয়ে দিয়েছিলেন নিচে নিরন্তর জনতার স্রোতে। ওই গুঞ্জনে কান পেতে বুঝতে পেরেছিলেন পায়ে ধুলো উড়িয়ে কাতারে কাতারে গঙ্গার ধারে যাচ্ছে যারা, তারাও শান্তিতে নেই। পান্থশালার দ্বিতলের বারান্দার মানুষটার অবাক মুগ্ধ মুখের দিকে তাকিয়ে তোমাদের হাসির মধ্যে যে কৌতূহল, জিজ্ঞাসার সঙ্গে একটা আবেগ আর উচ্চাসাও আছে।
এই রাতের উজ্জ্বল আলোয় তা দেখতে পাচ্ছি। তোমাদের প্রাণে যে শক্তি, এই হাসি উচ্ছ্বাস সেই শক্তির প্রকাশ। একটু একটু কি করুণাও করে যাচ্ছ? তোমরা চলেছ যে স্রোতধারার পথে, আমি সেখানে কেবল দাঁড়িয়ে আছি। সংসার কোনোদিন জানবে না তোমাদের হাসি, কথার কিছু না। তোমরা ভাবছো বেকুবটা ওখানে দাঁড়িয়ে কি দেখছে, ও কি আসবে না আমাদের সঙ্গে? তোমার ভিতরের ওই ডাকের মধ্যে আর এক রূপে যে দেশেরও ডাক আছে, সেই বিস্ময়কর সুখের সংবাদ এই কঠিন সমাজ সংসার কোনোদিন জানতে চাইনি, বুঝতে পারিনি বলেই যাদের বুঝতে দিয়েছ তাদের কথায় ওদের ঠোঁটের হাসি বিদ্রুপে বাঁক খেয়ে যায়। অবিশ্বাসটা চাপতে পারে না, অথচ ওদের বুকে কান্না পেতেও, কান পেতে শুনেছি ওদের মনে অসুখ, কান পেতে শুনেছি ওদের মনের অসুখ। অশান্তিতে ভুগছে, কালকুটের অশান্তি। ভিতরটা কেবলই আমাকে নিচে নামিয়ে রাস্তার ধারে নিয়ে যেতে চাইছে, বাইরেটা চোখ পাকিয়ে সাবধান করছে, বলছে মনে রেখো এটা 32 বছর আগের সেই দিন না, সুস্থ থাকো, বাঁচো, দেখো। তাহলে কি 32 বছর পরে কুম্ভে এসে রাস্তায় নামেননি কালকুট? আলবাত নেমেছিলেন, রোজ বিকেলে নিয়ম করে, সকালে লেখা, দুপুরে খাওয়ার পরে সামান্য বিশ্রাম, তারপরেই বেরিয়ে পড়া। গায়ে বাহারি পাঞ্জাবি পাজামা, পায়ে দুধ সাদা কোলাপুরি চপ্পল, কাঁধে শান্তিনিকেতনী ব্যাগ, এক মাথা চুল পরিপাটি করে আঁচড়ানো, চঞ্চল চোখের চাহনিতে স্মিত হাসি। হোটেলের দরজায় দরজায় গিয়ে কড়া নাড়া। হলো কি তোমাদের? কি হলো? তাড়াতাড়ি রেডি হয়ে নাও, বেরোতে হবে না? বেরোবার মতো সহজ কাজেও পরনির্ভরশীলতার জন্য ছটফট করতেন কালকুট। দেরি হলে আর রক্ষে নেই। শীর্ষেন্দুদা আর আমি দুজনেই সোজা বৌদির পিছনে। হোটেল থেকে ব্রহ্মকুণ্ড সোজা পথে গেলে বড়জোর মাইল খানেক। প্রথম দুদিন গাড়ি যাওয়ার অনুমতি ছিল, তাও অর্ধেক রাস্তা, বাকিটা হন্টন। হাঁটতে হাঁটতে কালকুট যখন তখন থমকে দাঁড়ান, যার তার সঙ্গে ঠাট্টা মস্করা করেন। ব্রহ্মকুণ্ডে নামার ঢালের মুখেই একটা সাইনবোর্ডে লেখা জ্যোতিষিকা হাইকোর্ট। ডেকে ডেকে দেখালেন আমাদের। এতই মজা পেয়েছিলেন যে পরের দিন লিখলেন জ্যোতিষিকা হাইকোর্ট। কখনো দেখিনি, এমনকি সিটি বা জাজেস কোর্টও দেখিনি। দাঁড়িয়ে পড়তেই হলো। তা দাঁড়ালেই বা কেই বা তোমাকে দেখেছে? জ্যোতিষিকা জজ সাহাব। আমার মতো বিচার প্রার্থীর জজিয়তি তিনি বোধহয় করেন না। আরো দুপা এগোলে জ্যোতিষিকা সুপ্রিম কোর্টও পাবো না তো? দুপা এগোলেই হরকি পৌরির ব্রহ্মকুণ্ড, সব পুণ্যার্থীর সুপ্রিম কোর্ট। পৌরি, পিয়ারি না পৌরি? মানে কি সিঁড়ি না ঘাট? কৌতূহলী কালকুটের জিজ্ঞাসার আর শেষ নেই যেন। চেহারা দেখে যাকেই কিঞ্চিত লেখাপড়া জানা বলে মনে হচ্ছে, ভাঙা ভাঙা হিন্দিতে তাকেই প্রশ্ন করছেন। ও মহাশয়, বলতে পারেন পিয়ারি না পৌরি, সিঁড়ি না ঘাট? ঘাটের পুণ্যার্থীরা দিতে পারে না সদুত্তর। তবে ঘুরে ফিরে ওই হরকি পিয়ারির ঘাটেই ফি সন্ধে আসার চাই কালকুটের। পায়ে হাঁটার পথে চলা নিষেধ, সেই ঘটিপূরণ ঘাটের ভিড়ে হারিয়ে গিয়ে রোজ মোটাসোটা দক্ষিণা দিয়ে একটা কাঠের বাক্স ভাড়া করতেন কালকুট। বাক্সের মালিকের কাজ ছিল স্নানার্থীদের জামা কাপড় রাখা আর তাদের স্নান সারা হলে কপালে রক্তচন্দনের তিলক এঁকে দেওয়া। রোজ পণ্ডিতজি তিলক আঁকতেন কালকুটের প্রশস্ত কপালে। পাছে আমরা ভাবি ধম্মেমতি হয়েছে কালকুটের, তাই কানে কানে ফিসফিস করে বলতেন, এই জায়গাটা জয় করতে হলো না, বুঝলে না, এটা তার স্বীকৃতি, জয় তিলক। ঘাটের ওপর বসে থাকতে থাকতে একদিন
দেখা হয়ে গেল প্রণবানন্দজির সঙ্গে। তার হাতের লাঠিটা ছিল দুধ গোখরো সাপের গড়নের। দেখেই তাতে টান দিলেন কালকুট। ভেবেছিলাম এক প্রস্ত ঝগড়াঝাঁটি হয়ে যাবে বোধহয়। অবাক হয়ে লক্ষ্য করলাম কালকুট তার লাঠিটি স্পর্শ করায় কিঞ্চিত গর্বই যেন অনুভব করলেন গেরুয়াধারী স্বামীজি। তারপর একগাল হেসে পরিষ্কার বাংলায় বললেন, সমরেশ দানা, শরীর এত খারাপ হয়ে গেছে যে প্রথমে চিনতেই পারিনি। আমিও নৈহাটির ছেলে, একদিন ঋষিকেশে আমাদের আশ্রমে আসবেন। গিয়েছিলেন ফিরে আসার আগের দিন গঙ্গার এপার পর্যন্ত। ঝোলা সেতু পেরিয়ে ওপারে যাওয়ার শারীরিক ক্ষমতা তখন ছিল না কালকুটের। গঙ্গার মূল ঘাটের চেয়েও কালকুটকে বেশি আকর্ষণ করত পাশের শীর্ণ নীলধারা আর দূরের চণ্ডী দ্বীপ। বলতেন, আসল গঙ্গা তো ওই নীলধারাই। এ তো শিবের জটার গঙ্গা নয়, মানুষের গঙ্গা। নীলধারার পাশে দাঁড়িয়ে তার মন তলিয়ে যেত সুদূর ইতিহাসের অতলে। আমি আস্তিক নই, ধার্মিকও নই, কিন্তু যেখানে ইতিহাসের সন্ধান পেয়েছি মনের ভিতর নাড়া দিয়ে উঠেছে। ভাবতে পারো, এই সেই জায়গা যেখানে পাণ্ডবেরা দ্রৌপদীকে বিয়ে করার আগে মাতা কুন্তিকে সঙ্গে নিয়ে এই নদী তট পর্যন্ত চলে এসেছিল। মহাবলী গন্ধর্বরাজ তখন অঙ্গনা পরিবৃত হয়ে এখানে বিহার করেছিলেন। অর্জুনের উপস্থিতিতে বিরক্ত হয়ে তিনি যুদ্ধের আহ্বান করেন। গন্ধর্বরাজের চিত্ররথ জ্বলে পড়ে ছারখার হয়ে যায়। কিন্তু কেন আমি আজ গন্ধর্বরাজের লীলাভূমির সন্ধান করছি বলতো? কেননা আমি যে অমৃতের সন্ধান করছি। শরীর বৈরী, সন্ধানের ইচ্ছে তবু যে কিছুতেই দমিত হয় না। অতএব রাত ঘন হলে চলো সাধুদের আখড়ায়, চলুন। চৈত্র অমাবস্যার দিন হোটেলের বারান্দায় দাঁড়িয়ে আমরা সবাই নাগা সন্ন্যাসীদের স্নান যাত্রা দেখছি। বেজায় কড়া পুলিশি বন্দোবস্ত ছিল সারাদিন। উপরে দাঁড়াতে মানা, ছবি তুলতে মানা, সাধুদের দেখে হাসতে মানা। প্রয়াগের সঙ্গমে প্রলয়কাণ্ড ঘটিয়েছিলেন নাগা বাবারা। অতএব কোনো ঝুঁকি নয় কোনো প্ররোচনাও। কালকুটেরই শুধু কোনো ভয় নেই। সেদিন রাতেই জুমা আখড়ায় নাগা সন্ন্যাসীদের ডেরায় নিয়ে গেলেন শীর্ষেন্দুদা আর আমাকে। কালকুট আগে, পিছনে আমরা দুজন। আখড়ার মুখে সংকীর্ণ গলির পথটা অন্ধকার, পিচ্ছিল। পরে পথ আগলে দাঁড়িয়ে বাসন ধুচ্ছিল কম বয়সী হাড়ে হাভাতে চেহারার এক নাগা সন্ন্যাসী। বার কয়েক বলার পরেও রাস্তা দিচ্ছে না দেখে হাতের টর্চের আগাটা দিয়ে সজোরে তার ঘাড়ে আঘাত করলেন কালকুট। ঘাবড়ে গিয়ে নাগা সরে গেল। এক্ষুনি একটা প্রলয় কাণ্ড বাঁধার আশঙ্কায় আমরা দুজনে প্রমাদ গুনছি। কিন্তু কালকুট গট করে ঢুকে পড়লেন আখড়ায়। এমন ভাবে যেন ওই আখড়ায় নগ্ন সাধুরা তার কতদিনের পরিচিত। যার কাছে ইচ্ছে যাচ্ছে সাধুর মেজাজ মর্জি বুঝে দক্ষিণা দিচ্ছেন আর খোশ গল্প করছেন। চলতে চলতে এক সাধু বাবার পাশে বসে তার বাড়িয়ে দেওয়া হাত থেকে গাঁজার কলকেতে দিলেন সুখ টান। তারপর ওই কলকের আগুনের ফাঁক দিয়েই বাঁকা চোখে মিটিমিটি চাইতে বললেন, বৌদিকে আবার বলে দিও না যেন এটা হলো সপ্তমীর দম, সাধুর গুরু ভাষায় বিশুদ্ধ গঞ্জিকা। প্রয়াগের রাস্তায় দিদিমার পিছু ধরে আশ্রয়ের সন্ধানে যাওয়ার সময় ভাইপো পেল্লাদের মুখে গাঁজার নাম প্রথম শুনেছিলেন কালকুট। নিরম্বু উপবাস ভঙ্গের জন্য খুড়ির কাছে পয়সা চেয়েছিল পেল্লাদ। ওই পেল্লাদের কলকেতেই কি প্রথম গঞ্জিকা সেবন করেছিলেন কালকুট? কে জানে। দুই অভিজ্ঞতায় পার্থক্য শুধু একটাই, প্রয়াগে নেশা করে চোখ রাঙানোর সময় বৌদির চোখ রাঙানির পরোয়া করেননি কালকুট। যেতে হয়েছিল আরো অনেক আখড়ায়, চণ্ডীদ্বীপের আধো আলো আধো অন্ধকার ছাউনির ভিতরে। যেতে পারেন ততটুকুই, যতটুকু শরীরে দেয়।
কিন্তু তাও কি করার জো নেই। লোক ভরছে, মেলা জমছে, আর ততই বেড়ে চলেছে পরিচিত অপরিচিত গুণমুগ্ধের সংখ্যা। রাস্তায় বেরোলেই কানে আসছে, দেখ দেখ সমরেশ বোস। তারপরেই অটোগ্রাফের খাতা বাড়িয়ে দেওয়া, সই সই সই। শেষ পর্যন্ত ভক্তদের ঢল নামতে শুরু করলো হোটেলেও। কাকভোর থেকে মাঝরাত্রি। বালুরঘাট থেকে আসা একদল শিক্ষয়িত্রী কালকুটের সম্মানে তাদের হোটেলে একটা মধ্যাহ্ন ভোজনের আয়োজন করলে। বঙ্গ ললনারা তাকে এত খাতির যত্ন করেছিলেন, কিন্তু কালকুটের অকুণ্ঠ প্রশংসা কুড়িয়েছিলেন উত্তর ভারতীয় ললনারা। ওরা সত্যিই উর্বশী। তফাৎ যে এখানেও। 32 বছর আগে প্রয়াগ যাত্রার সময় কালকুটের ছিল ভরা যৌবন, ছিল না এত খ্যাতি। হরিদ্বারের শরীরের সঙ্গে জুড়েছে খ্যাতির বিড়ম্বনা। প্রথমবার অমৃত কুম্ভের সন্ধানে গিয়ে কালকুটের মাথায় উঠেছিল খ্যাতির শিরোপা। দ্বিতীয়বার তার পায়ে সেই খ্যাতির বেরি, নিজের জালে নিজেকে জড়িয়ে ফেলা। ব্যাপারটা যে কালকুট নিজেও বুঝতে পারছিলেন না এমন নয়। পূর্ণকুম্ভের আগের দিন মাঝরাতে হোটেলের ঘরে ঘরে আমরা যখন ঘুমে বিভোর, কাউকে না জানিয়ে কালকুট বিছানা ছেড়ে চলে গিয়েছিলেন পান্থশালার পূবে রেল স্টেশনে, যেখানে অহর্নিশি বাঁধ ভাঙা ঢেউয়ের মতো ট্রেনের জনতা আছড়ে পড়ছিল। পরের দিন তার মুখে যেন যুদ্ধ জয়ের হাসি। বৌদির ধমক খেয়েও করুণ মুখ করে বললে, কি করবো বলো, স্টেশনের বাঁশি আমায় ছেলেবেলা থেকেই টানে। স্টেশন টেনেছিল না শ্যামা। বৃদ্ধ স্বামীর চিতা জ্বালিয়ে প্রয়াগ থেকে ফিরেছিল শ্যামা। কত আর বয়স তখন নতুন বিধবার, বড়জোর 22-23। 32 বছর পরে শ্যামার বয়স হয়েছে 53-54। আবার কি বিয়ে করেছে শ্যামা, নাকি প্রতীক্ষায় আছে সেই যুবকটির? যমুনা তীরে দাঁড়িয়ে যাকে দেওয়ার জন্য লুলা বলরামের হাতে সে আঙুলের আংটিটি খুলে দিয়েছিল। কালকুট স্টেশনে গিয়েছিলেন কি তারই খোঁজে? গিয়েছিলেন, কিন্তু খোঁজ পাননি। শ্যামার বদলে দেখেছিলেন এক পান খেকো ভৈরবীকে। সেই হতাশাতেই কি ডাক্তারের বেঁধে দেওয়া কড়া নিয়ম চূড়ান্তভাবে ভেঙে ফিরে আসার আগের দিন হারকিপিয়ারির ব্রহ্মকুণ্ডে প্রায় উলঙ্গ হয়ে স্বচ্ছ সলিলা হিমশীতল জলে ডুব দিলেন কালকুট? লজ্জা কি নগ্নতাই এখানে সকলের ভূষণ। ডুব দিয়ে কি প্রার্থনা জানাবেন গঙ্গা মাইয়ার কাছে? বলবো অমৃতে আমাকে নিয়ে চলো। সেই নিজের আরতির মধ্যেই এই লক্ষ্য রূপের অনুপুঙ্খে যাব। বলবো অমৃতং গময়। সকলের পীড়াপিড়ি সত্ত্বেও টুনি বৌদি গঙ্গায় নামলেন না। নামবো সেদিন, যেদিন তোর দাদা জ্ঞানপীঠ পাবে। 9 দিন একটানা অষ্টপ্রহর কাটিয়ে দিল্লিতে ফিরে এসে তার দ্বিতীয় অমৃত যাত্রার অভিজ্ঞতা সম্বলিত পাণ্ডুলিপিটি আমাকে উপহার দিয়েছিলেন কালকুট। বলেছিলেন সময় সুযোগ পেলে আরো পূর্ণাঙ্গ বর্ণনা লিখবেন। আর যাওয়ার আগে সেই পরিচিত হাসি মাখা মুখে বলে গিয়েছিলেন, রিপোর্টারির চাকরিটা খারাপ লাগলো না। অভিককে বলবো তোমাকে আর আমাকে আবার যেন একসঙ্গে প্রয়াগে পাঠায়। বছর পেরোলেই প্রয়াগে আবার কুম্ভ। সঙ্গমে কোটালের বানে ধরো, যদি শ্যামার সঙ্গে দেখা হয়ে যায়, সে যদি তোমার খোঁজ করে, কি বলবো অমৃতের সন্ধান তোমাদের কালকুট পেয়ে গেছে গো। এতক্ষণ পড়ছিলাম অমৃত কুম্ভের সন্ধানে সমরেশ। এটি লিখেছেন আনন্দবাজার পত্রিকার অনলাইন এডিটর
সুমন চট্টোপাধ্যায়। এখন আমরা নিয়ে নেব একটা ছোট্ট সংবাদ বিরতি। বিরতি পর ফিরে আসবো রাত 10:30টায়। রাত 10:30টায় ফিরে আসবো। এখন আমরা নিয়ে নেব একটি ছোট্ট বিরতি। রাত 10:30টায় সংবাদ বিরতির রাত 10:30টায় সংবাদ বিরতিতে ফিরে আসবো কৃত্তিবাসের সমরেশ যাত্রায়। সঙ্গে থাকুন।